আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব আল হাসান। তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের এক্সট্রা রাইটার্স মাস্টার ক্লাসে। তো আমাদের এই এক্সট্রা রাইটার্স ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ১ তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা অধ্যায়ে আমরা ইসাক স্যারের বইতে যে তথ্যগুলো পাবো না কিংবা ডিরেক্টলি পাবো না, সেই তথ্যগুলো তপন স্যার কিংবা প্রামাণিক স্যারের বইতে যদি পাই, সেই তথ্যগুলো কালেক্ট করে একসাথে পড়বো আমরা। ওকে, তো চলো আমরা শুরু করি। একদম শুরুর দিকে ওই প্রামাণিক স্যারের বইতে দুই একটা কথা লেখা আছে, এখান থেকে একটা এমসিকিউ হতে পারে। কিরকম কথা লেখা? যে একটি ক্যালোরিমিটারে কিছু পানি নিয়ে এর মধ্যে একটি ঘূর্ণন চক্র মানে কোনো কিছু চক্রাকার বা চাকার মতো যদি এটা ঘোরানো হয়, কিছুক্ষণ ধরে সজোরে ঘোরানো হলে পানির তাপমাত্রা বৃদ্ধি পায়। সো এটা কিন্তু একটা তাপগতিবিদ্যার অন্তর্ভুক্ত একটা কাজ বা প্রক্রিয়া। ওকে, কারণ এখানে আমি বাইরে থেকে একটা চক্র ঘুরাইতেছি, তাহলে এই যে ব্যয়িত শক্তি, এটাই অন্তস্থ শক্তি বা তাপমাত্রা বাড়াচ্ছে পানিটার। সো এটা তাপগতিবিদ্যার অন্তর্ভুক্ত। কিন্তু পরের লাইনে লেখা আছে যে পানি ভর্তি ক্যালোরিমিটারকে ভূমি থেকে উপরে তুলতেও কিছু কাজ করতে হয়, তবে এতে ক্যালোরিমিটারের পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। মানে এতে ক্যালোরিমিটার বা এক বালতি পানি নিয়ে তুমি উপরে তুলে দাঁড়িয়ে আসছো, সো এটা কিন্তু তাপগতিবিদ্যার অন্তর্ভুক্ত না। সো এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। সো এখান থেকে কিন্তু আমরা অনুশীলনীর প্রশ্নেও পাইছি এরকম প্রশ্ন, যে নিচের কোনটি তাপগতিবিদ্যার অন্তর্ভুক্ত নয়, এরকম কিছু উদাহরণ দিয়ে দে। সো এইটুকু জিনিস মাথায় রাখা যে যে প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হতে পারে সেটা তাপগতিবিদ্যার অন্তর্ভুক্ত। অথবা তাপগতীয় প্রক্রিয়া যখন আমরা পড়েছি, সেই তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে যদি পড়ে সেই তাপগতীয় প্রক্রিয়া চারটা, যে কোনো একটা যদি ফলো করে পরিবর্তন হয়, তাহলে সেটা তাপগতিবিদ্যার অন্তর্ভুক্ত। আর এর কোনোটাই যদি না হয় তাহলে তাপগতিবিদ্যার অন্তর্ভুক্ত নয়। সো এই টাইপের প্রশ্ন হয় যে তাপগতিবিদ্যার অন্তর্ভুক্ত নয় কিংবা অন্তর্ভুক্ত। সো এইটুকু জিনিস মাথায় রাখা আর কি। আচ্ছা, এবার আমরা তপন স্যারের বইতে দু একটা কথা পাই। যেমন এখানে একটা ঘরের মধ্যে এক টুকরা কাঠ এবং এক টুকরা লোহা আছে মনে করো। সো দেখা যায় যে এই লোহাকে কাঠের চেয়ে অধিকতর শীতল শীতল মনে হয়। মানে হাত দিয়ে যদি আমি লোহা এবং কাঠ একই রুমের মধ্যে আছে, আমি যদি লোহাটাকে স্পর্শ করি একটু ঠান্ডা লাগে। কিন্তু একই রুমে যদি থাকে তাহলে লোহা কাঠ সবার তাপমাত্রায় তো সমান হওয়ার কথা, তাহলে লোহাটাকে কেন বেশি ঠান্ডা লাগে? এর মানে কি দুইটা আলাদা তাপমাত্রায় আছে? না। এর মানে কি? এর মানে হচ্ছে ওই লোহার হিট কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা বেশি। যার তাপ পরিবাহিতা বেশি, হিট কন্ডাক্টিভিটি বেশি, তাকে স্পর্শ করলে একটু কম্পারেটিভলি বেশি শীতল মনে হয়। এটা শুধু লোহা এবং কাঠের ক্ষেত্রে না, আমরা যদি টাইলসের উপর দিয়ে হাঁটি অথবা কার্পেটের উপর দিয়ে হাঁটি, তখন ওই কার্পেটের উপর দিয়ে হাঁটলে একটু উষ্ণ উষ্ণ লাগে, আর টাইলসের উপর হাঁটলে একটু শীতল শীতল লাগে, যদিও কার্পেট এবং টাইলস দুইটা একই রুমে আছে, একই তাপমাত্রায় থাকার কথা। তো মূল কথা হচ্ছে স্পর্শ করে বা স্পর্শানুভূতির সাহায্যে উষ্ণতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে এখানকার মূল কথা, এইটুকু মনে রাখা। নিচের কোনটি সত্য নয়, এই টাইপের প্রশ্নে থাকতে পারে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া, যে কক্ষ তাপমাত্রার পানি, মনে করো একটা বালতির মধ্যে কক্ষ তাপমাত্রার পানি আছে। ওকে, সো তুমি যদি ঠান্ডা পানিতে রাখা হাতের কাছে, মানে তোমার হাতটা ঠান্ডা পানিতে রাখছো, তারপরে ওই কক্ষ তাপমাত্রার পানিতে তুমি হাতটা ডুবাইলা, এই কাজটা করতে পারো, তখন অপেক্ষাকৃত উষ্ণ মনে হবে, কারণ তোমার হাত তো আগে একটু ঠান্ডা ঠান্ডা, সো এখন একটু উষ্ণ মনে হবে। আবার যদি তুমি গরম পানিতে হাতটাকে রাখো, তারপরে যদি ওই কক্ষ তাপমাত্রার বালতির মধ্যে হাতটা ডুবাও, তাহলে কিছুটা শীতল শীতল মনে হবে। মানে টোটাল ব্যাপারটাই আপেক্ষিক। ওকে, সো এরকম স্পর্শ অনুভূতির সাহায্যে উষ্ণতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। আচ্ছা, এবার তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্র, এটা তো আমরা পড়ছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে দুইটা বস্তুর কথা বলছে, যে দুইটা বস্তু যদি তৃতীয় আরেকটা বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে থাকে, তাহলে বস্তু দুইটা নিজেদের মধ্যেও তাপীয় দুইটা বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে বস্তু দুইটা নিজেদের মধ্যেও তাপীয় সমতায় থাকবে, মানে সমান তাপমাত্রায় থাকবে। সো এখান থেকে তপন স্যারের বইতে একটা বাড়তি কথা লেখা আছে, যে এক্ষেত্রে তৃতীয় বস্তুটি থার্মোমিটারের ভূমিকা পালন করে। কারণ এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার বানানো হয়, এটা তো ইসাকসের বইতে লেখা আছেই, কিন্তু এই কথাটা লেখা নাই, এটাই লিখে রাখবে ইসাকসের বইতে। ওকে, কারণ এখানে প্রশ্ন হতে পারে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতিতে উল্লেখিত বস্তু তিনটার মধ্যে কোন বস্তুটি
থার্মোমিটারের ভূমিকা পালন করবে, তৃতীয় বস্তুটি, এরকম প্রশ্ন হতে পারে। ওকে, আর এই সূত্রের উপর ভিত্তি করে যে থার্মোমিটার তৈরি করা হয় এটা ইসাকসের বইতেও আছে, তাও এটার পার্সপেক্টিভটা বোঝানোর জন্য এখানে মার্ক করে নিলাম। ওকে, আর যেটা ইসাকসের বইতে নাই, তপন স্যার এবং প্রামাণিক স্যারের বইতে আছে, সেটা হচ্ছে এই আর.এইচ ফাউলার, তিনি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি প্রবর্তন করেন। সো এই ফাউলারের নামটা মনে রাখবো আমরা। এবার ক্লিনিক্যাল থার্মোমিটারে যে আমরা পারদ ব্যবহার করি, পারদ থার্মোমিটারকে যে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার হিসেবে ব্যবহার করি, এটা তো ইসাকসের বইতে আছে। কিন্তু কেন পারদ ব্যবহার করি, পারদ ব্যবহারের সুবিধা কি, বা পারদের কিছু বৈশিষ্ট্য, এটা আমরা তপন স্যারের বই থেকে কালেক্ট করলাম। এইটুকু বইতে আমরা লিখে রাখবো ইসাকসের বইতে। তো পারদ নিয়ে এখানে কি কি লেখা? পারদ হচ্ছে একমাত্র ধাতব পদার্থ যেটা তরল কক্ষ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রার চেয়ে কিছুটা কম তাপমাত্রায় বা কিছুটা বেশি তাপমাত্রায় তরল পদার্থ আছে। কক্ষ তাপমাত্রার চেয়ে কিছুটা কম বেশি তাপমাত্রায় তরল পদার্থ আছে। বিভিন্ন তরল পদার্থের কথা শুনছো, যেগুলো তোমার কক্ষ তাপমাত্রার চেয়ে কিছুটা বেশি তাপমাত্রায় এরা তরল থাকে, কম তাপমাত্রায়। কিন্তু কক্ষ তাপমাত্রায় তরল এরকম কিন্তু পারদ। তো ওই পদার্থগুলো নিয়ে আমরা ওই ক্লাসে আলোচনা করছি, মাস্টার ক্লাসগুলোতে। সো এখানে জাস্ট এটুকু মনে রাখা যে কক্ষ তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে তরল এরকম পদার্থ হচ্ছে, ধাতব পদার্থ হচ্ছে পারদ, এটা মনে রাখা। আচ্ছা, এবার পারদের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে পারদ উচ্চ তাপ সম্প্রসারণ গুণাঙ্কের কারণে। তাহলে পারদের তাপ সম্প্রসারণ গুণাঙ্ক কিরকম? উচ্চ। তাপ সম্প্রসারণ গুণাঙ্ক উচ্চ, এটার মানে কি? এটার মানে হচ্ছে খুব অল্প তাপ দিলেই এর প্রসারণ হয়। ওকে, সো এটা পারদ ব্যবহারের একটা সুবিধা। আমি যখন মুখের মধ্যে থার্মোমিটারটা রাখবো, তখন মুখ থেকে যদি একটু তাপ শোষণ করে, তাহলেই পারদের সম্প্রসারণ হয়ে যায়। এটা একটা সুবিধা পারদ ব্যবহার করার, এটা একটা কারণ। আচ্ছা, এটা ছাড়াও পারদ কাচের গায়ে লেগে থাকে না। হ্যাঁ, কাচের গায়ে লেগে থাকে না। পারদ কেন কাচের গায়ে লেগে থাকে না? কারণ কাচ এবং পারদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বা আসঞ্জন বল, ভিন্ন পদার্থের মধ্যে আসঞ্জন বল, সেটা কম্পারেটিভলি কম। পারদের নিজের মধ্যে, পারদের অণুগুলার মধ্যে যে সংশক্তি, এটা বেশি। এজন্য পারদের অণুগুলা একসাথে থাকে, কাচের গায়ে লেগে থাকে না। এটা একটা সুবিধা। নয়তো দেখা যেত যে পারদ যখন ওই থার্মোমিটারের ফাঁকা জায়গাটা দিয়ে আপ ডাউন করতো, তখন কাচের গায়ে লেগে থাকলে ঝামেলা না? সো এটা একটা সুবিধা যে কাচের গায়ে লেগে থাকে না। এবং পারদ চকচকে, খুব উজ্জ্বল, সহজেই দৃষ্টিগোচর হয়, এটা একটা সুবিধা। আচ্ছা, তপন স্যারের বইতে 2 বার লিখছে, এটুকু লিখে পরে আবার আলাদা হেডলাইন দিচ্ছে যে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। তো সেখানে আবার বলছে যে পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এটাও একটা সুবিধা। কারণ অনেক পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, অন্য পদার্থের সাথে মিক্স অবস্থায় থাকে। সো এটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এবং পারদে যে চকচকে কেন? কারণ পারদ হচ্ছে উজ্জ্বল এবং অস্বচ্ছ, স্বচ্ছ না কিন্তু। ওকে, কারণ পারদ যদি স্বচ্ছ হইতো, ট্রান্সপারেন্ট হইতো, তাহলে তো আর আমরা পারদ দেখতাম না, হ্যাঁ, সহজে দৃষ্টিগোচর হইতো না। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা পারদ ব্যবহার করি। এটা ছাড়াও পারদ কাঁচ নলের গায়ে লেগে থাকে না, এটা তো ওখানে একবার মার্ক করলাম। পারদ -37°C থেকে 35°C, মানে একটা বড় রেঞ্জের মধ্যে সে তরল থাকে। যদি পরীক্ষায় প্রশ্ন হয়, এরকম প্রশ্ন হতে পারে যে কত থেকে কত তাপমাত্রার মধ্যে পারদকে তরল অবস্থায় পাওয়া যায়। এই তাপমাত্রাটা -37°C থেকে 35°C পর্যন্ত। ওকে, আচ্ছা, তাপমাত্রার সাথে পারদ সুষমভাবে প্রসারিত হয়, এটা আরেকটা সুবিধা, যে পারদ সুষমভাবে প্রসারিত হয়। মানে থার্মোমিটারের নলটা, যে অংশটা, থার্মোমিটারের যে টিউবটা বা থার্মোমিটারটা, এটার যে অংশটাকে তুমি মুখের মধ্যে রাখবা বা তাপমাত্রা পরিমাপ করার জন্য যে বস্তুর তাপমাত্রা পরিমাপ করবা তার সংস্পর্শে রাখবা, সেই অংশের থার্মোমিটার, সেই অংশের পারদের প্রসারণ যদি বেশি হয়, দূরেরটার কম হয়, তাহলে তো ঝামেলা হয়ে যেত। সো এখানে এটাই বলা যে পারদ সুষমভাবে প্রসারিত হয়, কারণ তাপটা খুব সহজেই গোটা পারদের মধ্যে ছড়ায় পড়ে। ওকে, এই জন্য সর্বত্র এর আয়তন প্রসারণটা সমান হয়। আর এই আয়তনের যে প্রসারণ হয়, এটাই থার্মোমিটারের ভেতরে পারদের দৈর্ঘ্য প্রসারণ হিসেবে আমরা বলি। অ্যাকচুয়ালি তো আয়তন প্রসারণ কিন্তু ওই নলের ভেতরে ফাঁকা জায়গায় একটুকু লম্বা নলাকার দৈর্ঘ্যের মতো, এর ভেতরে আয়তনের প্রসারণ হলে তো দৈর্ঘ্যের প্রসারণই হবে।
এটাই। পারদ খুব তাপ সুপরিবাহী, হ্যাঁ, পারদ সুপরিবাহী আমরা জানি। এমনকি পারদের তাপমাত্রা যদি অনেক কমানো হয় তাহলে এর পরিবাহিতা বাড়তে বাড়তে 4.2 কেলভিন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় পারদ কিন্তু অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টরের মতো আচরণ করে। ওকে, আচ্ছা, এই কথাগুলি বারবার লেখা। তো যেটুকু আমি মার্ক করলাম এইটুকু হচ্ছে এমসিকিউ বান্ধব, এমসিকিউতে কাজে লাগতে পারে। যেমন এখান থেকে একটা নমুনা এমসিকিউ যদি বলি যে নিচের কোনটি থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ নয়, তো মাত্রই আমরা পড়লাম যে উজ্জ্বলতা এটা একটা কারণ, সহজে দৃষ্টিগোচর হয়। সুপরিবাহিতা এটা একটা কারণ। উচ্চ সংশক্তি এটা একটা কারণ, কারণ উচ্চ সংশক্তি এটার কারণে কাচের গায়ে লেগে থাকে না। তো প্রশ্নটা এরকম হতে পারে, কাচের গায়ে কেন লেগে থাকে না? কারণ এর সংশক্তি বেশি। সো এই কারণে কাচের গায়ে লেগে থাকে না, কাচের গায়ে লেগে থাকে না। ওকে, আচ্ছা, সচ্ছলতা এটা কিন্তু পারদ ব্যবহারের কারণ নয়, এবং পারদ কিন্তু সচ্ছল না। হ্যাঁ, পারদ অসচ্ছল, উজ্জ্বল, অসচ্ছল। আচ্ছা, এবার তাপমাত্রা পরিমাপের নীতি, এই টপিকের আওতায় আমরা বিভিন্ন ত্রৈধবিন্দু বা গলনাঙ্ক, হিমাঙ্ক এই টাইপের একটা বক্স কিন্তু ইসাক স্যারের বইতে আছে। সো তোমরা যারা একটু বেশি পড়তে চাও তাদের জন্য এই দুইটা, যে এই গেলিয়াম আর ইন্ডিয়াম, এই গেলিয়ামের যে গলনাঙ্ক আর ইন্ডিয়ামের হিমাঙ্ক, এই দুইটা কিন্তু ইসাক স্যারের বইতে নাই। হ্যাঁ, গেলিয়ামের গলনাঙ্কটা মনে রাখলা, পুরাটা মনে না রাখলে হবে, 300 মনে রাখলা, যে 300 কেলভিন। ওকে, আর এই যে ইন্ডিয়াম এর হিমাঙ্ক এটা 430 কেলভিন, এভাবে মনে রাখলা, 430 আর এটা 300। ওকে, কাছাকাছি রেজাল্টটা মনে রাখলা আর কি। এবার তাপমাত্রা পরিমাপের নীতি এই টপিকেই প্রামাণিক স্যারের বইতে কিছু কথাবার্তা পাওয়া যায়। এখান থেকে খুব ছোট্ট এমসিকিউ হতে পারে, সহজ এমসিকিউ, একবার পড়লেই মনে থাকবে এরকম। প্রাচীনকালে মনে করা হতো তাপ ক্যালোরিক নামক এক প্রকার ওজনহীন অদৃশ্য, ক্যালোরিক কিরকম? ওজনহীন অদৃশ্য কণা। এই কণাটাকে দায়ী করা হইতো। এই কণার কোনো ভিত্তি নাই। মনে করা হইতো যে কেউ যদি গরম হয় তার মানে তার মধ্যে ক্যালোরি আসছে, এই ক্যালোরিক আসছে, ক্যালোরিক নামক ওজনহীন অদৃশ্য কণা আসছে, তাই গরম হয়েছে। কেউ যদি ঠান্ডা হয় তার মানে তার শরীর থেকে ক্যালোরিক চলে গেছে, এটা মনে করা হইতো প্রাচীনকালে। ওকে, যা সব বস্তুর মধ্যে প্রবেশ করতে পারে এবং পরস্পরকে বিকর্ষণ করে, মানে ক্যালোরিক একটা আরেকটাকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে, এই হচ্ছে ক্যালোরিক নামক কণার পরিচয়। এরকম কোনো কণা নাই। আচ্ছা, কোনো বস্তুতে ক্যালোরিক প্রবেশ করলে বস্তু গরম হয়। হ্যাঁ, বস্তুর গরম হওয়ার কারণ তারা কি ব্যাখ্যা করতো প্রাচীনকালে? যে ক্যালোরিক প্রবেশ করলে বস্তু গরম হয়, আর বস্তু থেকে যদি ক্যালোরিক নির্গত হয় তাহলে বস্তু ঠান্ডা হয়। হ্যাঁ, এটা মনে করত। কিন্তু বর্তমানে আমরা জানি যে এটা ঠিক না, এটা ঠিক না। এই কাউন্ট রামফোর্ড, তার নামটা মনে রাখবো, যে কাউন্ট রামফোর্ড তুরপুনের সাহায্যে কামানের নল ছিদ্র করার সময় লক্ষ্য করেন যে নল এবং তুরপুন, এই যে নল এবং তুরপুন উভয়ই গরম হচ্ছে। তো দুইটা কেন গরম হবে? একটা থেকে ক্যালোরিক যাবে, সে তো ঠান্ডা হবে, দুইটাই গরম হচ্ছে। মানে এই কথাটার মানে হচ্ছে তুমি যদি দুইটা হাত এরকম একটা হাতকে আরেকটা হাত দিয়ে ঘষো তাহলে দেখা যাবে যে দুইটা হাতেই তো গরম হচ্ছে। তাহলে ক্যালোরিক মতবাদ অনুযায়ী একটা থেকে আরেকটাতে ক্যালোরিক যাবে, যার কাছে যাবে সে গরম হবে, যার কাছ থেকে যাবে সে ঠান্ডা হবে, এটা হওয়ার কথা ছিল না, দুইটাই কেন গরম হয়? সো ক্যালোরিক মতবাদ ভুল। ওকে, আচ্ছা, সো এটাই হচ্ছে রামফোর্ড, কাউন্ট রামফোর্ড এটা দেখান যে ক্যালোরিক ভুল। ওকে, আর ক্যালোরিক মতবাদ অনুযায়ী কিন্তু এই যে আমরা বলি না ক্যালোরি, এক ক্যালোরি বলতে কি বোঝা হয়? 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে 1 ক্যালোরি বলা হয়। ক্যালোরি ডেফিনিশনটা আমরা মনে রাখলাম। আচ্ছা, আর এটাও মনে রাখলাম যে রামফোর্ড এটা প্রমাণ করেন বা অবজার্ভ করেন যে ক্যালোরিক বলতে আসলে কিছু নাই। তাহলে কি তাপের বর্তমান মতবাদটা কি? তাপ হচ্ছে অণুগুলো বলতে কোনো একটা পদার্থ, তার তাপ বলতে আমরা বুঝি ওই পদার্থের যে অণুগুলো, সেই অণুগুলোর গতিশক্তির বহিঃপ্রকাশ। ওকে, এটাকে বলা হয় তাপের গতীয় মতবাদ, তাপের গতীয় মতবাদ, এইটুকু। তার মানে তাপের গতীয় মতবাদ অনুযায়ী তাপ মানে হচ্ছে গতিশক্তির বহিঃপ্রকাশ। ওকে, যেমন আমার শরীরে বেশি তাপ, এর মানে আমার শরীরের যে অণুগুলো তার গতিশক্তি বেশি, এরকম আর কি। সো গতীয় মতবাদের মূল কথা হচ্ছে এটা। এবার প্রামাণিক স্যারের বইতে ওই মনে রাখো অংশে কয়েকটা লাইন আছে
হ্যাঁ, এগুলো আমরা অনুশীলনীর প্রশ্নেও পাইছি, কিন্তু মেন বইতে যেহেতু লেখা, গুরুত্বটা একটু বেশি। সিবেক ক্রিয়ায় তাপমাত্রা থেকে যে শক্তি পাওয়া সম্ভব তা হলো বিদ্যুৎ শক্তি। তার মানে সিবেক ক্রিয়া থেকে কোন শক্তি থেকে কোন শক্তি পাওয়া যাবে? তাপমাত্রা থেকে বিদ্যুৎ শক্তি। তাপমাত্রা থেকে বিদ্যুৎ শক্তি। সিবেক ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি মাস্টার ক্লাসে, তো একটু জটপট একটু বলে ফেলি। মনে করো এটা একটা ধাতু আর এটা আরেকটা ধাতু, এটা একটা ধাতু। তাহলে এখানে আমি কি লিখলাম? এখানে যা লিখলাম সেটা হচ্ছে দুইটা ভিন্ন ধাতু। এটা একটা ধাতু, এটা দিলাম ধাতু 1, আর এটা আরেকটা ধাতু, ধাতু 2। তার মানে এটা হচ্ছে একটা ধাতব যুগল, ওকে। আর এটা হচ্ছে একটা সংযোগ বিন্দু, আর এটা আরেকটা সংযোগ বিন্দু। তো ওই দুই সংযোগ বিন্দুতে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তাপমাত্রার পার্থক্যকে আমি ডেল থিটা দিয়ে প্রকাশ করলাম। যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তার মানে একটা বিন্দু ঠান্ডা আর একটা গরম যদি থাকে, তাহলে সেখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই দুই প্রান্তে, দুই সংযোগ বিন্দুতে বিভব পার্থক্য পাওয়া যায়। আর বিভব পার্থক্য পাওয়া যায়, এটার মানে কি? এটার মানে তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ তড়িৎ শক্তি পাওয়া যাবে বা বিদ্যুৎ শক্তি পাওয়া যাবে। এটাই বলছে যে তাপমাত্রার পার্থক্য থেকে বা তাপমাত্রা থেকে বিভব পার্থক্য বা বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় সিবেক ক্রিয়া। কি নাম এটার? এটার নাম হচ্ছে সিবেক ক্রিয়া। সিবেক ক্রিয়া। তো এই সিবেক ক্রিয়া, এটার বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে পেলশিয়ার ক্রিয়া। বিপরীত প্রক্রিয়া, এটার বিপরীত প্রক্রিয়াই হচ্ছে পেলশিয়ার ক্রিয়া। পেলশিয়ার ক্রিয়া। তাহলে পেলশিয়ার ক্রিয়াটা কি হবে? পেলশিয়ার ক্রিয়াটা হবে এই দুই সংযোগ বিন্দুতে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে তাপমাত্রার পার্থক্য তৈরি হয়, একটা ঠান্ডা একটা গরম হয়, ওকে। আর এরকম সিমিলার বাট একটু কনফিউজিং আরেকটা আছে, সেটা হচ্ছে বিভব পার্থক্য যদি থাকে একটা তারে, এখানে তো দুইটা তার যুগল, এখানে কিন্তু একটা তারের কথা বলতেছি, যে যদি এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে কোথাও তাপের শোষণ হয় বা তাপের উদ্ভব হয়, তাপের শোষণ বা উদ্ভব হয়, ওকে। সো এটা হচ্ছে থমসন ক্রিয়া। সো যেটা মনে রাখবা যে থমসন ক্রিয়াতে একটা পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় তাপের শোষণ বা উদ্ভব হয়, এটার কথা বলা, ওকে, থমসন ক্রিয়া। আর পেলশিয়ার ক্রিয়ার সিবেক ক্রিয়াতে একটা যুগলের কথা বলা, এটা মনে রাখলেই হবে, ওকে। আচ্ছা, আরো দুই একটা তথ্য আছে এখানে। কোনো দণ্ডের তাপীয় পরিবাহিতা কিসের উপর নির্ভর করে? তাপীয় পরিবাহিতা, যেটা একটু আগে আমরা বলতেছিলাম যে টাইলসের হিট কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা বেশি, এজন্য এটা বেশি ঠান্ডা লাগে। সো তাপ পরিবাহিতাটা এটা কিসের উপর নির্ভর করে? এটা কি টাইলস নাকি কার্পেট নাকি লোহা নাকি কাঁচ? মানে উপাদানের উপর নির্ভর করে। সো উপাদানের উপর তাপীয় পরিবাহিতা কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর। আচ্ছা, পানি ভর্তি একটা গ্লাসে ভাসমান এক টুকরো বরফ গলে গেলে পানির লেভেল কিরকম হবে? যদি ওই পানির মধ্যে বরফ হইল, হ্যাঁ, বরফটা ভাসতেছে, তো পানিটা যখন বরফ হয়, আমরা জানি বরফের যে স্ফটিকটা, এখানে অণুগুলার যে অ্যারেঞ্জমেন্টটা এরকম হয় যে আয়তনটা বেড়ে যায়। মনে করো 1 কেজি পানি 1 কেজি বরফ হইলো, তখন আয়তনটা বেড়ে যাবে, ওকে। আবার যখন বরফটা গলে যাবে, তখন আয়তনটা কমে যাবে। সো আলটিমেটলি পানির লেভেলটা একই থাকবে, এটা আমরা মাস্টার ক্লাসেও এক্সপ্লেন করছি। তবে এখানে যেটা লিখছে উপরে উঠবে, হ্যাঁ, উপরে উঠবে। সো এটার পাশে আমরা অবশ্যই লিখে রাখবো একই থাকবে, কারণ এটা অন্য জায়গায় আছে, একই থাকবে। এটার ব্যাখ্যাও যদি বলি আমি, সেটাও দিয়েছি, একই থাকবে, এটা বেস্ট অ্যান্সার, ওকে। যদিও ডিরেক্টলি এখান থেকে প্রশ্নটা দেয়, তখন একটু কনফিউজিং হতে পারে, এরকম দু একটা কনফিউশন আছে, কিন্তু আমরা যেটা চেষ্টা করব যে যেটা সঠিক বা যে এক্সপ্লেনেশনটা বেটার সেটাকে ফলো করার, কারণ এক এক বইতে এক একটা তথ্য দেওয়া থাকতে পারে। কাজে আমরা যেটা করতে পারি, যেটা কারেক্ট, এটা অ্যান্সার করব, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অথবা যদি বুঝতে পারি যে এটা বইতে একটু ঝামেলা আছে, তাহলে এটা স্কিপ করলাম, ওকে। সো এটা একই থাকবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার প্রামাণিক স্যারের বইতে আরো কিছু কথাবার্তা লেখা আছে, যেমন তাপমাত্রার পরিবর্তনে অনেক পদার্থেরই কোনো না কোনো ভৌত ধর্মের পরিবর্তন হয়। এরকম কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আয়তনের কথা বলছে, তরলের আয়তন, তাপমাত্রা বাড়ালে তরলের আয়তন বাড়ে। তারপরে রডের দৈর্ঘ্য, হ্যাঁ, রডের দৈর্ঘ্য বাড়ে, একটা রড গরম করলে একটু লম্বা হয়, রডের দৈর্ঘ্য বাড়ে। পরিবাহী তারের রোধ বাড়ে, পরিবাহী যারা তাদের গরম করলে রোধ বাড়ে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার রোধ কমে। ধ্রুব আয়তনে গ্যাসের চাপের পরিবর্তন হয়, ধ্রুব চাপে গ্যাসের আয়তনের পরিবর্তন হয়। একটা বাতির ফিলামেন্ট গরম করলে এটা রঙের পরিবর্তন হয়। তো এই যে আয়তন, দৈর্ঘ্য, রোধ, চাপ, আয়তন, রং, এগুলো হচ্ছে উষ্ণতামিতি ধর্ম,
যে ধর্মগুলোকে ব্যবহার করে আমরা উষ্ণতা পরিমাপ করতে পারি। ওকে, যেমন বাতির ফিলামেন্ট কতটুকু গরম করলে কি কালার হয়, হ্যাঁ, এটা এটা ব্যবহার করে, এই তথ্যটা ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। সেই ক্ষেত্রে বাতির ফিলামেন্ট হবে উষ্ণতামিতি পদার্থ, আর বাতির রংটা হবে, ফিলামেন্টের রংটা হবে উষ্ণতামিতি ধর্ম। ওকে, সো এখানে কিছু উষ্ণতামিতি পদার্থ এবং ধর্মের কথা বলা। এছাড়াও আমরা তাপমাত্রা তো পরিমাপ করি থার্মোমিটার দিয়ে, এটা ছাড়াও আমরা থার্মিস্টর দিয়েও তাপমাত্রা পরিমাপ করতে পারি, থার্মোকাপল দিয়েও তাপমাত্রা পরিমাপ করতে পারি, পাইরোমিটারের সাহায্যেও তাপমাত্রা পরিমাপ করতে পারি। থার্মিস্টর মানে কি? থার্মিস্টর শব্দটা আসছে থার্মাল রেজিস্টর থেকে, থার্মিস্টর শব্দের উৎপত্তি। থার্মিস্টর কি দিয়ে বানানো হয়? বিভিন্ন ধরনের অর্ধপরিবাহীর অক্সাইড দিয়ে বানানো হয়, মানে অর্ধপরিবাহী দিয়ে বানানো হয়। ওকে, আচ্ছা, থার্মিস্টরের রোধ তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, থার্মিস্টরের রোধ তাপমাত্রার সাথে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, মানে খুব অল্প তাপমাত্রাতেই থার্মিস্টরের রোধের একটা বড়সড় পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা ইউজুয়ালি কিরকম হয়? তাপমাত্রা বাড়াইলে রোধটা কমে, মানে পরিবাহীর উল্টা। ওকে, যেটা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারেও আমরা আলোচনা করছি। আচ্ছা, সো এখান থেকে প্রশ্ন হতে পারে যে খুব সামান্য তাপমাত্রার পরিবর্তনও পরিমাপ করা যায় কিসের সাহায্যে? থার্মিস্টরের সাহায্যে। কেন? থার্মিস্টরের রোধ তাপমাত্রার সাথে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। থার্মোকাপল, থার্মোকাপল হচ্ছে ভিন্ন ধাতুর, যেমন একটা হতে পারে লোহা আর একটা তামা, ভিন্ন ধাতুর দুটি তারের দুই প্রান্ত পরস্পরের সাথে যদি যুক্ত করে একটা বদ্ধ বর্তনী তৈরি করে, সংযোগ স্থল দুটি ভিন্ন তাপমাত্রায় রাখা হয়, তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ তথা তড়িৎচালক বল সৃষ্টি হয়। এটা আমরা মাত্রই আলোচনা করলাম, এই যে এখানে এই ঘটনাটার কথাই বলছে যে এখানে তড়িৎচালক বল পাওয়া যায়, মানে কি বিভব পার্থক্য পাওয়া যায়, এটাকে বলা হয় সিবেক ক্রিয়া। কাজে এখানে যে ঘটনাটার বর্ণনা করলো থার্মোকাপলে, সেটা হচ্ছে সিবেক ক্রিয়ার কথা বললো, সিবেক ক্রিয়া। তাহলে আমরা এখানেও সিবেক ক্রিয়া লিখে রাখতে পারি। ওকে, আচ্ছা, তো এই তড়িৎচালক বলের মান নির্ভর করে সংযোগস্থলদের তাপমাত্রার পার্থক্যের উপর, মানে এখানে তাপমাত্রার পার্থক্য বেশি হলে তড়িৎচালক বল বা বিভব পার্থক্যটা বেশি হবে। সো এইভাবে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি থার্মোকাপলের সাহায্যে। এছাড়া পাইরোমিটার নিয়ে ইসাকসারের বইতে লেখা আছে, এখানে দুই একটা কথা লিখে ফেলি, যে উচ্চ তাপমাত্রা নির্ণয়ের যে পদ্ধতিটা, এটাকে বলা হয় পাইরোমিতি। এই টাইপের প্রশ্ন আসে, যেমন এরকম প্রশ্ন ছিল যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ পাঠানোর প্রক্রিয়াকে কি বলে? মেডিকেল ভর্তি পরীক্ষায় ছিল হিমায়ন। এখানে প্রশ্নটা কিরকম হবে? উচ্চ তাপমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে কি বলে? পাইরোমিতি। হ্যাঁ, আর যে ডিভাইসটা বা যে যন্ত্রটা এই কাজটা করবে তাকে বলবো পাইরোমিটার। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কথা লেখা যে উচ্চ তাপমাত্রার যে সকল বস্তুর সংস্পর্শে থার্মোমিটার নেওয়া সম্ভব নয়, হ্যাঁ, সেখানে আমরা পাইরোমিটার ব্যবহার করতে পারি। তো পরীক্ষা এখান থেকে প্রশ্ন হতে পারে যে সংস্পর্শ ছাড়া, হ্যাঁ, সংস্পর্শ সম্ভব নয় এরকম বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় কিসের সাহায্যে? পাইরোমিটারের সাহায্যে। কিভাবে পরিমাপ করে? ওই উত্তপ্ত একটা বস্তু, মনে করো সূর্য, সূর্য থেকে যে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড আসতেছে, এগুলা ডিটেক্ট করে তাপমাত্রা পরিমাপ করা হয়। মানে বিকিরণ, উত্তপ্ত বস্তুর যে বিকিরণ, সেটা কোন বিকিরণ? সেটা আইআর, কারণ যে কোনো বস্তু থেকেই আইআর আসে, সেটা উত্তপ্ত না হইলেও আসে। পরম শূন্য তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রার যে কোনো বস্তু থেকে ইনফ্রারেড আসে। ওকে, যেমন এই যে আমার সামনে ক্যামেরা, হ্যাঁ, ওই ক্যামেরার সামনে থেকেও ইনফ্রারেড আসতেছে। আমি চাইলে পাইরোমিটার দিয়ে ওই কি পরিমাণ বিকিরণ ক্যামেরা থেকে আসতেছে এটার উপর ভিত্তি করে ক্যামেরার তাপমাত্রাটা কত আমরা বুঝতে পারবো। সো এইটুকু জিনিস এখানে মার্ক করে রাখলাম। নিচের কোনটি সিবেক ক্রিয়ার বিপরীত? মাত্রই আমরা এটা আলোচনা করলাম যে সিবেক ক্রিয়ার বিপরীত কোনটা? পেলশিয়ার ক্রিয়া। তো এই সিবেক ক্রিয়া আর পেলশিয়ার ক্রিয়া এই দুইটা হচ্ছে থার্মোকাপলের ক্ষেত্রে প্রযোজ্য, একটা আরেকটার উল্টা। ওকে, আর থমসন ক্রিয়া যেটা, সেটা হচ্ছে একটা তারের ক্ষেত্রে, একটা পরিবাহীর ক্ষেত্রে। সো এটা মনে রাখবা, তাহলে অ্যান্সার করা সহজ হবে। প্রামাণিক স্যারের বইতে এই মনে রাখো অংশে আরো কিছু জিনিস পাই, যেমন সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদর্শন করে কোন তাপমাত্রায়? -40 ডিগ্রি। এটা তো ইসাক স্যারের বইতেই আছে, এটা ইসাক স্যারের বইতেই লেখা আছে, এটা সব বইতেই আছে এটা, হ্যাঁ। কিন্তু ডিরেক্টলি যেটা নাই, যে কেলভিন এবং ফারেনহাইট স্কেলেও একই পাঠ পাওয়া যায়, এটা কোন তাপমাত্রায়? এটা বইয়ের আলোচনায় নাই, এখানে আছে মনে রাখো অংশে। এটা হচ্ছে 500, এটা কিন্তু মাইনাস না,
এটা মাইনাস না, এটা মাইনাস, এটা হচ্ছে 574.25, মানে 574.25 কেলভিন। এটাকে তুমি ফারেনহাইটে নিলে হবে 574.25 ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। পরম শূন্য তাপমাত্রা এটা -273°C লেখা আছে, কিন্তু এটা মনে রাখবা এই তাপমাত্রাটা অ্যাকচুয়ালি কত, -273.15°C, একটু বেশি, কিন্তু এটা মনে রাখা, যেটাকে আমরা 0 কেলভিন বলি। বজ্রপাতের সময় কতটুকু তাপমাত্রা পাওয়া যায় যেখানে বজ্রপাত হবে, এটা 30,000°C লেখা, কিন্তু এটা কেমিস্ট্রি বইতেও 3000°C। সো এটা বেস্ট অ্যান্সার হচ্ছে 3000°C, 30,000 না, 3000°C মনে রাখবা। এটা শূন্য একটা হয়তো বেশি দিয়ে দিছে। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা তো এটা আমরা জানি, যেটাকে আমরা বলি 0 কেলভিন। তো এটা ফারেনহাইট স্কেলে কত? এটা মোটামুটি 459 সামথিং, এটাকে লিখছে 460, মানে -460°F। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা টিচারের চোখে পড়লে দিয়ে দিবে যে পরম শূন্য তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত, -460°F। ওকে, সো এই তথ্যগুলো তোমার বইতে অবশ্যই লিখে রাখবা। আচ্ছা, এম ভরের কোনো বস্তুর গতিশক্তি আর বিভব শক্তি তো আমরা জানি যে গতিশক্তি কতটুকু হবে, 1/2 mv², যদি তার বেগ v হয়, আর h উচ্চতায় যদি সে থাকে তাহলে তার স্থিতিশক্তি হবে mgh। সো এই গতিশক্তিটা বা এই স্থিতিশক্তিটা যদি তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হয়, মানে এই শক্তিটা যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই তাপ শক্তিটা যদি তাপমাত্রার পরিবর্তন করে, তাহলে আমরা লিখতে পারি 1/2 mv² বা mgh = ms del θ। এই ms del θটা কি? এটা হচ্ছে তাপ শক্তি। যেমন মনে করো mgh স্থিতিশক্তি, এটা যদি সম্পূর্ণভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং তাপমাত্রার পরিবর্তন করে সেই তাপ শক্তি, তাহলে mgh = ms del θ। 1/2 mv² গতিশক্তি, এই শক্তিটা যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং তাপমাত্রার পরিবর্তন করে, তাহলে 1/2 mv² = ms del θ। এসটা কি? আপেক্ষিক তাপ, আর এই ডেল থিটাটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ওকে, সো এখান থেকে অনুশীলনী প্রশ্নও কিন্তু আমরা পাইছিলাম এরকম, যদি 1/2 mv² = ms del θ লিখি, তাহলে v কি লেখা যায়, ওই যে m কাটা 2টা এই পাশে আসবে, তাহলে এখানে 2 যদি এই পাশে আসে তাহলে এখানে লিখতে পারি, অথবা একটু সহজ করে লিখি, পরে প্রশ্নে যেটা চাই সে অনুযায়ী বানাইতে পারবো। যেমন এখানে আমি ডেল থিটা লিখলাম, ডেল থিটা কি লেখা যাবে, এই যে v² আর এই এসটা এই পাশে আসবে, তাহলে হবে v²/2s। আর যদি আমি mgh = ms del θ লিখি, তাহলে সেই ক্ষেত্রে ডেল থিটা কি লেখা যাবে, mm কাটা gh/s, এটা লেখা যাবে। ওকে, সো এইটুকু জিনিস মনে রাখলে আমাদের সুবিধা কি, যে এখান থেকে গাণিতিক সমস্যা হতে পারে। যেমন প্রামাণিক স্যারের বইতে পরপর 2টা গাণিতিক সমস্যা, এখানে একটাতে একটা বেগ দেওয়া আছে, মানে v দেওয়া আছে, সীসার আপেক্ষিক তাপ, এই যে আপেক্ষিক তাপ দেওয়া আছে। ওকে, বলছে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, মানে ডেল থিটা কতটুকু হবে সেটা জানতে চাইছে। সো v²/2s। ওকে, আবার এখানে একটা জলপ্রপাতের কথা বলছে, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত, সেটা হচ্ছে ডেনমার্কের স্ট্রেইট ক্যাটারাক্ট। ওকে, এখান থেকে টিচার চাইলে সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়ে দিতে পারে, হ্যাঁ, যে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোথায় বা নাম কি, স্ট্রেইট ক্যাটারাক্ট। সো এটার উচ্চতা দেওয়া আছে, h দেওয়া আছে, এর পাদদেশ এবং শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য কত, মানে উপর থেকে যখন এটা পড়বে তখন একদম ভূমি স্পর্শ করার সময় তার যে শক্তি, ভূমি স্পর্শ করার মুহূর্তে তার শক্তি তো mgh, টোটাল শক্তি mgh। তো এই mgh, এই শক্তিটা যদি তাপমাত্রার পরিবর্তন করে, তাহলে mgh = ms del θ, তাহলে তাপমাত্রার পরিবর্তন gh/s, এই তাপমাত্রার পরিবর্তনটাই হচ্ছে ওই পাদদেশ এবং শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য। ওকে, সো gh/s দিয়ে আমরা বের করতে পারবো, এরকম প্রশ্ন হতে পারে। আচ্ছা, প্রামাণিক স্যারের বইতে মনে রাখা অংশে একটা লাইন লিখা, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে বিষয়টি সম্পর্কে জানা যায় না, সেটা হচ্ছে তাপ প্রবাহের অভিমুখ। তাপ প্রবাহের অভিমুখ সম্পর্কে জানা যায় কোন সূত্র থেকে? তাপ প্রবাহের অভিমুখ সম্পর্কে জানা যায় দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্র থেকে জানা যায়, কারণ দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে তাপ সঞ্চালনের সময় একটা বাধা কাজ করবে, সেই বাধার নাম হচ্ছে এন্ট্রপি। ওকে, সো এন্ট্রপি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় এন্ট্রপি বেশি, সো নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ প্রবাহিত হয় না।
তাপ প্রবাহের অভিমুখ সম্পর্কে প্রথম সূত্র থেকে জানা যায় না। প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি তাপকে কাজে রূপান্তরিত করতে পারবো যদি তাপকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত করা যায়, তাপ এবং কাজ সমানুপাতিক, তাপ এবং কাজের মধ্যে সম্পর্কটা আমরা জানতে পারি এবং অভ্যন্তরীণ শক্তির ধারণাটা পাই। কিন্তু তাপ প্রবাহের অভিমুখ সম্পর্কে জানা যায় দ্বিতীয় সূত্রে। 1 কাপ গরম চায়ে একটা ঠান্ডা চামচ ডুবানো হলে চামচের অন্তস্থ শক্তি কিরকম হবে? আমরা জানি যে 1 কাপ গরম চায়ে একটা ঠান্ডা চামচ যদি ডুবানো হয় তাহলে এই যে ঠান্ডা চামচটা, সেই চামচে তাপ আসবে কোথা থেকে? গরম চা থেকে। গরম চা থেকে তাপ আসবে। যখন তাপ আসবে তখন এই যে চামচটা, চামচের যে অণুগুলা, এর তাপমাত্রা বাড়বে, মানে এর অন্তস্থ শক্তি বাড়বে। ওকে, সো অন্তস্থ শক্তি বৃদ্ধি পাওয়ার মানেই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। অন্তস্থ শক্তি আর তাপমাত্রা মোটামুটি সিমিলার কনসেপ্ট, এইটুকু মনে রাখবো আমরা। অন্তস্থ শক্তির পরিবর্তন আর তাপমাত্রার পরিবর্তন একই রকম হবে। মনে রাখো অংশে আরেকটা জিনিস লেখা, যে ঢাকনাযুক্ত পাত্রে খাবার রান্নার সময় পাত্রের ভেতরের যে বাষ্প, হ্যাঁ, এই বাষ্পটাই হচ্ছে এখানকার সিস্টেম। সেটা কি করে? ঢাকনাকে কিছুক্ষণ পর বাইরে ঠেলে দেয়। তো ঢাকনাকে যদি বাইরে ঠেলে দেয় তার মানে কি? বাষ্পটা প্রসারিত হচ্ছে। আর বাষ্পটা যদি প্রসারিত হয় তাহলে আমি এই যে DW ইজ ইকুয়াল টু PdV, এখানে ডিভিটা কিরকম লিখতে পারি? ডিভিটা পজিটিভ, কারণ প্রসারিত হচ্ছে, আয়তন বাড়লো। আয়তন বাড়লে ডিভি পজিটিভ। ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তনটা পজিটিভ, মানে আয়তন বাড়লো। তাহলে ডিডব্লিউটা কি হবে? পজিটিভ। আর ডিডব্লিউ পজিটিভ মানে কি? ডিডব্লিউ পজিটিভ মানে হচ্ছে ওই সিস্টেম, যেমন এই বাষ্প পরিবেশের উপর কাজ করলো। ওকে, আর যদি ঢাকনাটা এরকম হয়তো ভেতরে ঢুকে যাচ্ছে ফর অ্যান এক্সাম্পল, তাহলে বলতাম যে সিস্টেম পরিবেশের উপর কাজ করছে, এটা না, পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। ওকে, সো এটা এখানে বলছে। সেই ক্ষেত্রে কিউ ইজ গ্রেটার দেন 0, মানে ডি কিউ পজিটিভ আর কি। ডি কিউ কেন পজিটিভ? কারণ তাপ তো দেয়া হচ্ছে, তাপ শোষণ করতেছে বাষ্পটা। ডব্লিউ ইজ গ্রেটার দেন 0 মানে কি? ডব্লিউটা পজিটিভ, মানে কাজটা ধনাত্মক কাজ হবে। ওকে, এটাই এখানে বলা আর কি। তাপগতীয় সিস্টেমের অংশে আমরা দুই একটা বাড়তি কথা পাই। যে সকল সিস্টেম পরিবেশ এবং সিস্টেমের মধ্যে শক্তির আদান প্রদান হয় সেগুলো কি সিস্টেম? এটা তো আমরা ওখানে ইসাকসের বইতেও পড়ছি, কিন্তু ডিরেক্ট এরকম একটা সুন্দর লাইন নাই যে শক্তির আদান প্রদান হয়। এরকম সিস্টেম হচ্ছে বদ্ধ সিস্টেম এবং উন্মুক্ত সিস্টেম। ওকে, আর এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন এই বদ্ধ সিস্টেম, এটাতে ভরের আদান প্রদান হয় না, এটাতে ভরের আদান প্রদান হয়, কিন্তু দুইটার মধ্যে মিল কি? শক্তির আদান প্রদান হয়। ওকে, আর বিচ্ছিন্ন সিস্টেম যেটা, ওটাতে শক্তি এবং ভর কোনোটারই আদান প্রদান হয় না। সো প্রকৃতিতে বিচ্ছিন্ন সিস্টেম পাওয়া সম্ভব নয়, এইটুকু জাস্ট মনে রাখা। কেন? কারণ প্রকৃতিতে এমন কোনো পদার্থ নাই যেটা আদর্শ অপরিবাহী। কারণ বিচ্ছিন্ন সিস্টেমের জন্য দরকার অপরিবাহী। তাপের কোনো আদান প্রদান হবে না, মানে শক্তির কোনো আদান প্রদান হবে না, এবং এটাকে আমি সিলগালা করে দিব, ভরেরও আদান প্রদান হবে না। ওকে, সো প্রকৃতিতে কোনো পদার্থ এরকম নাই যেটা আদর্শ তাপ অপরিবাহী, কাজে প্রকৃতিতে বিচ্ছিন্ন সিস্টেম পাওয়া সম্ভব নয়। আমরা তো এটা পড়ছি যে রুদ্ধতাপীয় লেখো সমষ্ণ লেখের গামাগুণ, কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এই জন্য এই লাইনটা মার্ক করলাম যে সমষ্ণ রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢাল অপেক্ষা কত গুণ? 1/গামা গুণ। মানে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের গামা গুণ, কিন্তু সমষ্ণ রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢালের কত গুণ হবে? 1/গামা গুণ। এইটুকু মনে রাখা। আচ্ছা, এটুকু অংশ ইসাকসের বইতেও আছে, কিন্তু ডিরেক্টলি এরকম এক লাইনে সুন্দর করে লেখা নাই। এটা টিচারের চোখে পড়লেই দিবে। কি সেই লাইন? যে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। ওকে, প্রশ্ন হইল যে রুদ্ধতাপীয় মানে তাপের কোনো আদান প্রদান নাই, তাহলে সিস্টেমটা কেন শীতল হইল? কারণ এই যে প্রসারণ হয়েছে না, এই প্রসারণটা হয়েছে ওই যে সিস্টেমটা বা গ্যাসটা তার নিজের শক্তি খরচ করছে, নিজের অন্তস্থ শক্তি খরচ করে প্রসারণ হয়েছে। আর অন্তস্থ শক্তি যেহেতু খরচ করছে, কাজে সে শীতল হয়ে যাবে, সে শীতল হয়ে যায়। ওকে, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়। রুদ্ধতাপীয় তাপের কোনো আদান প্রদান নাই, তাহলে সিস্টেমটা কেন উষ্ণ হইল? কারণ এই যে সংকোচনটা হয়েছে, এটা হচ্ছে বাইরে থেকে আমি বল প্রয়োগ করে বা বাইরে থেকে কাজ করে বা বাহ্যিক শক্তির প্রভাবে এই সংকোচনটা হয়েছে। আর এই বাহ্যিক শক্তিটা এই সিস্টেমের অন্তস্থ শক্তিটাকে বাড়াইয়ে দেয়,
অন্তস্থ শক্তি বাড়া মানে গরম হওয়া, উষ্ণতা বৃদ্ধি পায়। ওকে, একটা এক্সাম্পল দেওয়া, এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ছিল। বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন, এটা কোন প্রক্রিয়া? এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন প্রশ্ন হইল যে বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালনের সময় তাহলে বাতাসটা শীতল হয় নাকি উষ্ণ হয়? তার জন্য আমাকে জানতে হবে বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন রুদ্ধতাপীয় প্রসারণ কিনা। প্রসারণ হইলে শীতল হবে, রুদ্ধতাপীয় সংকোচন হইলে উষ্ণ হবে। কিন্তু আমরা এটা জানি যে বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালনের সময় কি হয়, প্রতিটা মোমেন্টে দেখা যায় যে কখনো বাতাসের অণুগুলার সংকোচন, আবার কখনো মাধ্যমের প্রসারণ, আবার কখনো সংকোচন, আবার কখনো প্রসারণ। তাহলে যখন সংকোচন তখন রুদ্ধতাপীয় সংকোচন, আর যখন প্রসারণ তখন রুদ্ধতাপীয় প্রসারণ। কাজেই সিস্টেম কোনো কোনো মোমেন্টে উষ্ণ হয়, কোনো কোনো মোমেন্টে শীতল হয়। ওকে, এটুকু মনে রাখা এখান থেকে। প্রামাণিক স্যারের বইতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া রিলেটেড আরো দুই একটা কথা। কোনো তাপগতীয় প্রক্রিয়ায় যদি একটি সিস্টেমের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পাইছে, তার মানে এটা সমায়তন প্রক্রিয়া হবে না। ওকে, কিন্তু পরিপার্শ্বের সাথে তাপের আদান প্রদান হয় না, তাপের আদান প্রদান যদি না হয় তার মানে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, আর আয়তন যেহেতু বৃদ্ধি পাইছে তার মানে এটা প্রসারণ, প্রসারণ। আর তাপের যেহেতু আদান প্রদান নাই, কাজে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তার মানে পুরো প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেমটা শীতল হবে, এই কথাটাই লেখা এখানে। ওকে, টায়ার ফাটলে ঠান্ডা বাতাস বের হয় কেন? টায়ার ফাটলে, টায়ার যদি হঠাৎ করে ফাটে তাহলে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর টায়ার যেহেতু ফাটলো, বাতাসটা যেহেতু বের হয়ে গেল, বাতাসটা তো প্রসারিত হয়ে গেল, কাজে এটা রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয়, কাজে বাতাসটা কিরকম হয়? ঠান্ডা হয়। এটাই এখানে বলা আর কি। অভ্যন্তরীণ গ্যাসের খুব দ্রুত সম্প্রসারণ ঘটে, এই কারণে উক্ত গ্যাস পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতে না পারায় এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং এটা রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, এর উল্টো প্রক্রিয়াটা কি হতে পারে? একটা টায়ারের ভেতরে তুমি হাওয়া ভরতেছো, তখন ওইটা রুদ্ধতাপীয় সংকোচন, ওই টায়ারের ভেতরের যে বাতাসটা সেটা তখন উষ্ণ হবে। ওকে, কারণ রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়। সমচাপ প্রক্রিয়া নিয়ে কথাবার্তা এরকম বৈশিষ্ট্য আকারে প্রামাণিক স্যারের বইতে আছে। সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তিত হয়, চাপ স্থির থাকে, এই জন্যই তো এর নাম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো এই সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রার সাথে আয়তনের যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা কিরকম এটা আমরা চার্লসের সূত্র থেকেও কিন্তু জানতে পারি। যে চার্লসের সূত্র থেকে জানি যে সমচাপ প্রক্রিয়ায় বা চাপ যদি স্থির থাকে তাহলে একটা গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, চার্লসের সূত্র সমচাপ প্রক্রিয়া মেনে চলে। এই প্রক্রিয়ায় তাপ গ্রহণ বা বর্জন ঘটে, মানে এই প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে, তাপের গ্রহণ বা বর্জনও ঘটবে, শুধুমাত্র চাপ স্থির থাকবে। ওকে, এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে, তাপমাত্রার যেহেতু পরিবর্তন হবে, অভ্যন্তরীণ শক্তি সবকিছুর পরিবর্তন হবে, শুধু চাপ স্থির থাকবে। এই প্রক্রিয়ায় কাজও সম্পাদিত হবে, কারণ কাজের ডেফিনেশন আমরা পড়ছি যে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি। এই যে ডিভিটা, সেই ডিভিটা কি? আয়তনের পরিবর্তন, আর এই পিটা হচ্ছে সমচাপ। কাজেই সমচাপ প্রক্রিয়ায় তুমি পিটাকে জিরো লিখতে পারবা না। সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, মানে কি? মানে চাপের কোনো পরিবর্তন নাই, ডিপি জিরো। বাট চাপ তো আর জিরো না, চাপ তো জিরো না, কাজে পি এর জায়গায় জিরো লিখতে পারবা না। সম-আয়তন প্রক্রিয়ায় কাজ সম্পাদিত হয় না, কিন্তু সমচাপ প্রক্রিয়ায় কিন্তু কাজ সম্পাদিত হয়। কাজে কাজ সম্পাদিত হয় না বা ডিডব্লিউ জিরো এরকম প্রক্রিয়া একটাই, সেটা হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সূচক চিত্র আয়তন অক্ষের সমান্তরাল হয়। এখানে সূচক চিত্র বলতে কি বোঝানো হচ্ছে? সূচক চিত্র বলতে বোঝানো হচ্ছে পিভি লেখচিত্র, পিভি লেখচিত্র। সো পিভি লেখচিত্র এক্স অক্ষ বরাবর আয়তন, কাজেই তুমি যখন আয়তন বাড়াচ্ছ চাপ কিন্তু বাড়বে না, চাপ যতটুকু ততটুকুই থাকবে, চাপ স্থির থাকবে। কাজেই এই লেখচিত্রটা কিরকম হবে? আয়তন অক্ষের সমান্তরাল হবে। ওকে, সম-আয়তন প্রক্রিয়ায় তাপমাত্রার সাথে চাপ পরিবর্তিত হবে, কিন্তু আয়তনটা স্থির থাকবে।
মানে সবকিছুর পরিবর্তন হবে কিন্তু আয়তনটা স্থির থাকবে। আর আয়তন যদি স্থির থাকে এর মানে হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভি জিরো। ডিভি যদি জিরো হয় তাহলে কাজ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু, যেহেতু পি ডিভি, ডিভি জিরো হইলে কাজ শূন্য। কাজেই এই প্রক্রিয়ায় কোনো কাজ সম্পাদিত হয় না। এই প্রক্রিয়ায় তাপ গ্রহণ বা বর্জন ঘটবে, অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটবে, শুধুমাত্র চাপটা স্থির, আয়তনটা স্থির থাকবে, যার ফলে কাজটা শূন্য হবে। এই প্রক্রিয়ায় সূচক চিত্র চাপ অক্ষের সমান্তরাল। সূচক চিত্র তো মাত্রই বললাম, সূচক চিত্র কি? পিভি লেখচিত্র। পিভি লেখচিত্রে যদি এরকম হয় যে চাপ বাড়তেছে, আয়তন কি হবে তখন? আয়তন তো আর বাড়বে না। যেমন চাপ এতটুকু ছিল, আয়তন ছিল এতটুকু। চাপ আরো বাড়লো, আয়তন তো আর বাড়তেছে না। চাপ আরো বাড়লো, আয়তন তো বাড়তেছে না। কাজে লেখচিত্রটা কিরকম হবে? ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষ মানে চাপ অক্ষ, চাপ অক্ষের সমান্তরাল। তাহলে যেটা মনে রাখবো যে সূচক চিত্র সম আয়তন প্রক্রিয়ায় চাপ অক্ষের সমান্তরাল, আর সমচাপ প্রক্রিয়ায় আয়তন অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এটা মনে রাখবো। এই প্রক্রিয়া চাপীয় সূত্র মেনে চলে, এবং চাপীয় সূত্র অনুযায়ী আমরা জানি যে চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। কখন? যখন আয়তনটা স্থির থাকবে। ওকে, মোলার তাপ ধারণ ক্ষমতা, এই রিলেটেড পড়াশোনা আমরা মাস্টার ক্লাসে পড়েছি। এখানে বাড়তি দুই একটা ইনফরমেশন মার্ক করলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন মানে কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রার কথা বলছে, বা রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে স্থির চাপে, চাপ স্থির রেখে অক্সিজেনের মোলার তাপ ধারণ ক্ষমতা 29.4 জুল পার মোল পার কেলভিন। স্থির চাপে মানে কি? স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, এটার মানে কি? চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু তাপ লাগবে। যেমন জুল পার মোল পার কেলভিন মানে কি? পার মোল মানে 1 মোল, 1 মোল গ্যাসের তাপমাত্রা পার কেলভিন মানে 1 কেলভিন বাড়াইতে যত জুল তাপ লাগবে স্থির চাপে, সেটাকে আমরা বলি কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা, যেটাকে বলি সিপি। ওকে, যেটা আমরা এর আগে পড়ছি। তো সেই সিপিটা অক্সিজেনের কত? কক্ষ তাপমাত্রায় অক্সিজেনের সিপিটা কত? এটা 29.4 জুল পার মোল পার কেলভিন। এটা মনে রাখতে হবে। তেমনি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির আয়তনে যদি এই কাজটা করো, অর্থাৎ যেটাকে বলি আমরা সিভি, আর এটাকে কি বলবো? সিপি। সেটা কত? সিভিটা কত? এটা 21.1 জুল পার মোল পার কেলভিন। তার মানে এখানে দেখা যাচ্ছে যে সিপি আর সিভির যে পার্থক্যটা, সেই পার্থক্যটা যদি খেয়াল করি তাহলে 29.4 আর এটা হচ্ছে 21.1, মানে 29 থেকে 21 যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাচ্ছ? তাহলে মোটামুটি পাচ্ছ হচ্ছে 8। 8-এর চেয়ে একটু বেশি হবে, কারণ এখানে 4 আছে আর এখানে 1। তাহলে 8.3 এর মতো, যেটা আমরা পড়ছি সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। সো ওইটার কাছাকাছি রেজাল্ট পাচ্ছি আমরা এখানে, এবং সিপিটা এখানে বেশি দেখতেছি 29.4। সো সিপি ইজ গ্রেটার দেন সিভি। হ্যাঁ, এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা এখানে দেখলাম, প্লাস এই দুইটা মান মনে রাখবো অক্সিজেনের ক্ষেত্রে। গামায়ের মান এবং গুরুত্ব নিয়ে এসএক্সের বইতে যা লেখা আছে এনা বাড়তি দুই একটা কথা। যেমন গ্যাসের শব্দের বেগ গামায়ের মানের উপর নির্ভর করে, এসএক্সের বইতে লেখা আছে, কিন্তু সেই শব্দের বেগের সমীকরণটা কিভাবে গামার সাথে রিলেটেড এটা লেখা নাই। এটা পাশে আমরা লিখে রাখবো যে v ইজ ইকুয়াল টু রুট ওভার অফ গামা পি বাই রো। সো এখান থেকে দেখতে পাচ্ছি গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ যদি আয়তন এবং চাপ এবং ঘনত্ব স্থির থাকে, তাহলে সেই শব্দের বেগটা কিরকম? গামায়ের বর্গমূলের সমানুপাতিক। তার মানে গামার মান যদি বেশি হয় তাহলে শব্দের বেগটা বেশি। যেমন এক পারমাণবিক গ্যাস যারা হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের গামায়ের মানটা সবচেয়ে বেশি। কাজেই হিলিয়াম, নিয়ন, আর্গন ওই গ্যাসে শব্দের বেগটাও বেশি হবে। ওকে, আচ্ছা, এবার এই গামায়ের মান রিলেটেড কথাবার্তা ইসাকসারের বইতে লেখা আছে। দ্বিপারমাণবিক যারা, তাদের গামায়ের মান হচ্ছে 5। তো দ্বিপারমাণবিকের উদাহরণ ওখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিনের কথা বলা, কিন্তু এই যে কার্বন মনোক্সাইড এটাও কিন্তু দ্বিপারমাণবিক। আচ্ছা, শুধু এটা না, এখানে বাড়তি একটা কথা লেখা যে বহু পারমাণবিকের মধ্যেও যারা হচ্ছে রৈখিক, মানে যাদের গঠনটা হচ্ছে রৈখিক, হ্যাঁ, যেমন এখানে নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের কথা বলা, যে মাঝখানে কার্বন
এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, তাহলে গঠনটা রৈখিক। তেমনি এই নাইট্রাস অক্সাইডের বেলায়ও সেম। যদি রৈখিক বহু পারমাণবিক কোনো গ্যাস হয়, দুইটা উদাহরণ দেওয়া, একটা হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, তাহলে স্বাধীনতার মাত্রা হবে 5। আর স্বাধীনতার মাত্রা যদি 5 হয়, আমরা জানি যে গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2/f, এফ মানে স্বাধীনতার মাত্রা, তাহলে 7/5 মানে 1.4 হবে। আবার অরৈখিক বহু পারমাণবিক গ্যাস যারা, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, পানি বা বাষ্প এবং মিথেন, এদের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটাকেও কিন্তু আবার লিখছে। কাজে কার্বন ডাইঅক্সাইড যদি রৈখিক স্ট্রাকচার হয় তাহলে 5, আর যদি অরৈখিক হয়, একদম রৈখিক না হয়, তাহলে সেক্ষেত্রে 6 গামায়ের মান। এইভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, আচ্ছা, আবার সেক্ষেত্রে 6 যদি হয় তাহলে গামায়ের মান কত হবে? স্বাধীনতার মাত্রা যদি 6 হয়, গামা হবে 1 প্লাস 2/f, 1 প্লাস 2/6, মানে মোটামুটি 1.33 মতো। সো এই কথাগুলো আমরা লিখে রাখবো। ওকে, আচ্ছা, আরেকটা লাইন এখানে লিখা যে গামায়ের মান কিন্তু তাপমাত্রার সাথেও পরিবর্তিত হয়। গামা মানে কি? গামা হচ্ছে সিপি এবং সিভির অনুপাত। যেমন আমরা এখানে একটু আগে সিপি আর সিভির মান দেখলাম না অক্সিজেনের, এখানে কিন্তু তাপমাত্রাটা ফিক্সড করে দিছে। তার মানে তাপমাত্রার পরিবর্তন যদি হয়, তখন যদি আমরা সিপি আর সিভি হিসাব করতে চাই, ভেরিয়েশন আসবে। এটাই লেখা এখানে যে গামায়ের মান তাপমাত্রার সাথেও পরিবর্তিত হয়। এরকম এমসিকিউ হতে পারে। কিরকম এমসিকিউ হতে পারে? যে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ লেখের ঢাল এবং রুদ্ধতাপীয় লেখের ঢালের অনুপাত। তো এটার উত্তর হবে 1/গামা, 1/গামা। যদি প্রশ্নটা হয়তো রুদ্ধতাপীয় লেখের ঢাল এবং সমষ্ণ লেখের ঢালের অনুপাত কত, তাহলে বলতাম গামা। ওকে, কিন্তু এটা উল্টো করে দিছে 1/গামা। এবং এখানে হিলিয়াম গ্যাসের কথা বলছে, এবং আমরা জানি যে হিলিয়াম গ্যাসে গামায়ের মান কত। এটা যেহেতু এক পারমাণবিক গ্যাস, কাজেই এর গামায়ের মান 1.67, 1.67। তাহলে এটার উত্তর কি হবে? 1/গামা, মানে 1/1.67, 1.67। সো এটা ক্যালকুলেশন না করলেও অ্যান্সার করা যাবে, কারণ 1কে যদি 1.67 দিয়ে ভাগ করো, তাহলে এটা ভগ্নাংশ পাওয়া যাবে, মানে 1-এর চেয়ে কম হবে। কাজে 1.33, 1.41, 1.67 এগুলো তো হবে না, 0.59। এটা তাহলে অ্যান্সার বোঝাই যাচ্ছে। ওকে, আর যদি প্রশ্নটা হইতো যে রুদ্ধতাপীয় লেখের ঢাল সমষ্ণ লেখের ঢালের কত গুণ বা অনুপাতটা কত, মানে আগে যদি রুদ্ধতাপীয় লিখতো তাহলে তো এটার উত্তর হতো গামা, তখন এটা হিলিয়াম যেহেতু গামা 1.67। সো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার তাপগতিবিদ্যার যে সূত্র, এদের বিবৃতিগুলো তো আমরা পড়ছি, হ্যাঁ, যে কোনটা কার বিবৃতি কিভাবে মনে রাখবো। হ্যাঁ, কিন্তু এই দুই একটা কথা এখানে আছে যেগুলা ওই ইসাক স্যারের বইতে নাই। যেমন প্ল্যাঙ্কের যে বিবৃতি, প্ল্যাঙ্কের যে বিবৃতি এখানে বলা এমন একটা ইঞ্জিন, মানে এখানে ইঞ্জিনের পার্সপেক্টিভ থেকে তিনি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে তিনি ডেসক্রাইব করেন। ওকে, সো এই কথাটাই লেখা যে ইঞ্জিনের দৃষ্টিকোণ হতে দ্বিতীয় সূত্রকে প্রকাশ করা হয়েছে। কে করেছেন? প্ল্যাঙ্ক। শুধু প্ল্যাঙ্ক না, প্ল্যাঙ্কের মতো কেলভিনও কিন্তু ইঞ্জিনের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় সূত্রকে প্রকাশ করেছেন। তাহলে ব্যতিক্রম কোনটা, যেটা প্রশ্নে হতে পারে, সেটা হচ্ছে ক্লোসিয়াস। ক্লোসিয়াস, যেমন ক্লোসিয়াস কি বলছে? কোনো যন্ত্রের পক্ষে বাইরের জগতে পরিবর্তন সৃষ্টি ব্যতীত এর পূর্ণ আবর্তনে একটি তাপীয় উৎস হতে তাপ সংগ্রহ করে ওই তাপ উষ্ণতার অন্য কোনো উৎসে চালনা করা সম্ভব না। মানে সূত্রের মূল কথা যেটা ছিল যে বাইরে থেকে কাজ না করলে কোনো যন্ত্রের পক্ষে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ চালনা করা সম্ভব না, যেটা হিমায়ক বা রেফ্রিজারেটর করে। তাহলে রেফ্রিজারেটর কেন এই কাজটা করতে পারে? ওই যে বাইরের থেকে কাজ করে, বিদ্যুৎ শক্তি খরচ করে। সো হিমায়কের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় সূত্রকে প্রকাশ করেন। কে প্রকাশ করেছেন? ক্লোসিয়াস। এটা মনে রাখবো। শুধু তাই না, এটা মনে রাখতেও এটা এখানে তিনি লিখে রাখছেন। সো টিচারের চোখে 2-3 বার পড়বে, এটা আসার সম্ভাবনা বেশি যে প্ল্যাঙ্ক এবং কেলভিন দুইজনই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে প্রকাশ করেছেন ইঞ্জিনের দৃষ্টিকোণ থেকে, আর ক্লোসিয়াস প্রকাশ করেছেন হিমায়কের দৃষ্টিকোণ থেকে। কাজে প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন হতে পারে এরকম যে কোন বিজ্ঞানী হিমায়কের দৃষ্টিকোণ থেকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে প্রকাশ করেছেন, সে উত্তর হবে ক্লোসিয়াস। আর বাকি যারা আছে যেমন প্ল্যাঙ্ক, কার্নো, কেলভিন, এরা সবাই, যদিও কার্নোর কথা এখানে প্রামাণিক স্যারের বইতে লিখে নাই, কিন্তু তার বিবৃতিটা খেয়াল করলেও দেখবা যে এই তিনটা বিবৃতি আসলে ইঞ্জিনের দৃষ্টিকোণ থেকে, আর এটা হিমায়কের দৃষ্টিকোণ থেকে।
তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র রিলেটেড আলোচনায় আমরা তপন স্যারের বইতে আর দুই একটা কথা পাই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে 1 কিলোগ্রাম ভরের এক টুকরো বরফ, হ্যাঁ, বাইরে রেখে দিলে তখন সে কি করবে, পরিবেশ থেকে যদি এতটুকু তাপ শোষণ করতে পারে, 3.36 ইন্টু 10⁵ জুল, এতটুকু তাপ যদি শোষণ করতে পারে, তাহলে এই তাপ শক্তি বরফে এসে বরফকে পানিতে পরিণত করবে। এটা আমরা জানি যে বরফের অবস্থার পরিবর্তন হয়, যেটাকে আমরা সুপ্ত তাপ বলি না, যে বরফ গলনের যে আপেক্ষিক সুপ্ত তাপ 336,000 এরকম বলি না, যে জুল পার কেজি। সো এটার কথাই বলছে যে এতটুকু তাপ যদি সে শোষণ করে তাহলে সে পানি হয়ে যায়, বরফ। এখান থেকে প্রশ্ন হতে পারে যে বরফ, পরিবেশ থেকে 1 কেজি বরফ কত জুল তাপ শোষণ করলে পানি হবে, এটা আসতে পারে 3.36 ইন্টু 10⁵ জুল। কিন্তু প্রশ্ন হলো এটা কেন দ্বিতীয় সূত্রে আলোচনায় আসলো? কারণ এখানে বরফ যে পরিমাণ তাপ শক্তি পাবে, পরিবেশ ঠিক সেই পরিমাণ তাপ শক্তি হারাবে। কিন্তু 1 কিলোগ্রাম পানি যদি আমরা বাইরে রেখে দেই, তাহলে ওই পানি আপনা আপনি এতটুকু তাপ পরিবেশকে প্রদান করে বরফে পরিণত হয় না। এটা তো হইতে পারতো যে আমরা 1 কেজি পানি রাখছি, সেটা পরিবেশ থেকে তাপ, বরফ রাখছি, পরিবেশ থেকে তাপ গ্রহণ করে পানি হয়ে গেল, আবার পানি রাখছি, সে পরিবেশে তাপ বিসর্জন করে বরফ হয়ে গেল। সেটা তো হয় না। উল্টোটা কেন হয় না, পরিণত হয় না? যদিও তাপগতিবিদ্যার প্রথম সূত্র এমন পরিবর্তনকে বাধা দেয় না। তাপগতিবিদ্যার তার মানে মূল কথা কি, যে 1 কিলোগ্রাম পানি এটা যদি বাইরে রেখে দেয়, তাহলে এটা তাপ শক্তি পরিবেশকে প্রদান করে বরফে পরিণত হবে না। কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র এমন পরিবর্তনকে বাধা দেয় না। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাপ সঞ্চালনের দিক, কে তাপ গ্রহণ করবে, কে তাপ বর্জন করবে, এগুলা নিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কোনো আলোচনা নাই। ওখানে বলা তাপ গ্রহণ করলে সে তাপকে কাজে রূপান্তরিত করা যাবে, এটা বলা। ওকে, সো এটাই বলছে যে এখানে প্রথম সূত্রে লঙ্ঘন হবে না, কারণ শক্তির নিত্যতা সূত্র এক্ষেত্রে ব্যাহত হচ্ছে না। পানি যদি পরিবেশে তাপ প্রদান করে বরফ হয়ে যায়, তাহলে শক্তির নিত্যতা তো মেনটেন হচ্ছে। কাজে পরীক্ষায় এখান থেকে যদি প্রশ্ন আসে যে বরফ যদি পানিতে পরিণত হয়, যতটুকু তাপ গ্রহণ করে ঠিক ততটুকু তাপ বর্জন করে পানি যদি বরফে পরিণত হয়, তাহলে তাপগতিবিদ্যার কোন সূত্র এটাকে বাধা দেয় না, বা কোন সূত্রের লঙ্ঘন হয় না? প্রথম সূত্রের কোনো লঙ্ঘন হয় না। ওকে, কিন্তু দ্বিতীয় সূত্রের লঙ্ঘন হবে এখানে, কারণ এটা সম্ভব না। পানি থেকে যে বরফ হবে, এখানে পানি থেকে বরফ হওয়ার জন্য পানি যে পরিবেশে তাপ বর্জন করবে সেটা পারবে না, এখানে এন্ট্রপি বেশি। ওকে, সো দ্বিতীয় সূত্র এটাকে বাধা দিবে, দ্বিতীয় সূত্রের লঙ্ঘন হবে, এটা মনে রাখা অংশে টুকটাক কিছু কথাবার্তা লেখা, যে ধীরে ধীরে সংঘটিত সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। সো এটা মনে রাখবো আমরা, যে ধীরে ধীরে যদি কোনো সমষ্ণ বা রুদ্ধতাপীয় পরিবর্তনের কথা বলি, তাহলে এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়। এটা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়। আর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য, অর্থাৎ এন্ট্রপি স্থির থাকে। এটা আমরা ওই মাস্টার ক্লাসে আলোচনা করছি, যে এন্ট্রপি কখন কখন স্থির থাকে। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? dq is equal to du plus dw, এটা প্রথম সূত্র। অথবা dw কে আমরা কি লিখতাম? pdp। আর দ্বিতীয় সূত্রটা কি? ওই যে এন্ট্রপির ধারণা পাই আমরা, ds is equal to dq by t। এবার এইখানে dq is equal to কি লিখতে পারি? tds। কাজে dq এর জায়গায় tds বসালে tds is equal to du plus pdp। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। ওকে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটা? এটা দ্বিতীয় সূত্র, ds is equal to dq by t। কাজে dq is equal to tds। সো এটা যেন পরীক্ষার হলে খেয়াল থাকে, এই জন্য মার্ক করলাম, বইতে লিখে রাখবো। আচ্ছা, তাপীয় ইঞ্জিনের দক্ষতা নিয়ে এক এক জায়গায় এক এক কথাবার্তা লেখা। তো এখান থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে এবং পরীক্ষার হলে আমরা কি সতর্কতা অবলম্বন করব, খেয়াল করো। এখানে প্রামাণিক স্যারের বইতে লেখা যে বাষ্প ইঞ্জিনের দক্ষতা 20 থেকে 25% মতো, 20 থেকে 25% মতো, অত বেশি দক্ষতা না। ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন বিজ্ঞানী সচেষ্ট হন। তারা পেট্রোল ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ 50% উন্নীত করতে সক্ষম হন। কাজে পরীক্ষায় যদি পেট্রোল ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ কত হতে পারে এই টাইপের প্রশ্ন হয়, এটা 50% লিখে ফেলবা।
কারণ প্রামাণিক স্যারের বইতে আবার আরেকটা জায়গাতে ওটা লিখছে, মনে রাখো অংশে, যে পেট্রোল ইঞ্জিনের দক্ষতা কত, 50%। কাজে পেট্রোল ইঞ্জিন দক্ষতা বললেই এটা 50% অ্যান্সার করে ফেলা ভালো। আর বাষ্প ইঞ্জিন বললে একটু কম, 20-25 এটা। ওকে, এবার তপন স্যারের বইতে লিখছে সাধারণভাবে দেখা যায় ইঞ্জিন খুব বেশি হলে সরবরাহকৃত তাপশক্তির 25% মাত্র কাজে রূপান্তরিত করতে পারে। তার মানে তপন স্যার বলতেছে যে স্বাভাবিকভাবে ইঞ্জিনগুলোর দক্ষতা কিরকম, 25%-এর মতো। সো ওখানে বাষ্প ইঞ্জিনের কথা বলছে 20-25%-এর মতো, মোটামুটি কাছাকাছি কথাবার্তা। ওকে, আবার তপন স্যারের বইতে আরেকটা লাইন লিখছে বাস্তবে ইঞ্জিনের দক্ষতা 20-25% বা সর্বোচ্চ 50% পর্যন্ত হতে পারে। মানে মোট কথা হচ্ছে ইসাক স্যারের বই প্লাস এই বই মিলে এখান থেকে যে প্রশ্নটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যে সর্বোচ্চ ইঞ্জিনের দক্ষতা কত হতে পারে, পেট্রোল ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ কত হতে পারে, 50%, এটা হওয়ার সম্ভাবনা বেশি। বাস্তব ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ কত হতে পারে, মানে সর্বোচ্চ শব্দটা যদি থাকে, সেটা পেট্রোল ইঞ্জিন থাকুক বা না থাকুক, তাহলে যেটা অ্যান্সার করবা সেটা হচ্ছে 50%। তবে এটা দেখা মাত্র কিন্তু 50 দাগাইলে হবে না, কারণ এখানে বলে নাই যে কত পার্সেন্ট, এখানে বলছে দক্ষতা কত, 50%। 50% মানে 0.5, কাজে 0.5 অ্যান্সার করা লাগবে। 0.5 মানে কি, 0.5-এর সাথে তুমি 100 গুণ করবা, 100 গুণ করলে তখন পার্সেন্ট আকারে লিখতে পারবা, তখন লিখতে পারবা 50%, মানে 0.5 আর 50% সেম। বাট এই 50 না তো, 50-কে পার্সেন্ট আকারে প্রকাশ করলে কত হবে, 50 × 100%, মানে বুঝতেই পারতেছো এটা হবে 5000%। সো 50 মানে হচ্ছে দক্ষতা, 50 মানে হচ্ছে 5000%, এটা খেয়াল রাখবা। ওকে, আচ্ছা, এবার প্রামাণিক স্যারের বইতে এই দক্ষতা নিয়ে জেনে রাখো অংশে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা লিখছেন, এগুলা টিচারের চোখে পড়বে। দক্ষতা কেবল উৎস এবং গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে দক্ষতা কিসের উপর নির্ভর করে, যেমন একটা ইঞ্জিনের দক্ষতার সমীকরণ, এটা ইজ ইকুয়াল টু T1 - T2। T1টা কি, উৎসের তাপমাত্রা, T2টা কি, তাপ গ্রাহকের তাপমাত্রা, ডিভাইডেড বাই T1। T1টা কি, উৎসের তাপমাত্রা। এই হচ্ছে দক্ষতা, 100 গুণ করলে পার্সেন্ট আকারে লেখা যাবে। তাহলে দক্ষতা শুধুমাত্র T1 আর T2-র উপর নির্ভর করতেছে, মানে উৎস এবং গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করতেছে। অথবা আমরা যদি তাপ দিয়ে বোঝাই যে Q1 - Q2 ডিভাইডেড বাই Q1, তখনও কি বলবো, যে দক্ষতা কতটুকু তাপ গ্রহণ করতেছে আর কতটুকু তাপ বর্জন করতেছে এটার উপর নির্ভর করে। ওকে, সো দক্ষতা হচ্ছে উৎস এবং গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করে, অথবা উৎস থেকে কতটুকু তাপ গ্রহণ করা হইলো, অথবা গ্রাহকে কতটুকু তাপ বর্জন করলে এটার উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। মানে কার্যনির্বাহক বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না। মানে উৎস আর গ্রাহকের তাপমাত্রা যদি সমান থাকে, তাহলে তুমি যদি পেট্রোল ব্যবহার করো বা ডিজেল ব্যবহার করো, যাই ব্যবহার করো না কেন, যে জ্বালানি ব্যবহার করো, যে কার্যনির্বাহক বস্তু ব্যবহার করো না কেন, এটার উপর দক্ষতার কোনো পরিবর্তন হবে না। ওকে, যেমন কার্যনির্বাহক বস্তু হিসেবে তুমি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হলে যে দক্ষতা পাবা, অক্সিজেন গ্যাস ব্যবহার করা হলেও সে একই দক্ষতা পাওয়া যাবে, যদি T1 এবং T2 এর মান অপরিবর্তিত থাকে। কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন হতে পারে যে তাপ উৎস এবং তাপ গ্রাহকের মান যদি অপরিবর্তিত থাকে, তাহলে অক্সিজেন গ্যাস, তাহলে কোন গ্যাসের ক্ষেত্রে বা কোন গ্যাস ব্যবহার করলে কোন গ্যাস ব্যবহার করলে বেশি দক্ষতা পাওয়া যাবে। প্রশ্ন বানাইলো এরকম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, আরেকটা অপশন দিল একই। হ্যাঁ, উত্তর কি হবে, একই থাকবে, দক্ষতা সেম থাকবে। আচ্ছা, কার্নোর চক্রে আমরা পড়ছি যে কার্নোর চক্রের যে ধাপগুলা, তপন স্যার ইসাক স্যারের বইতে পড়ছি, এরকম মনে রাখছিলাম, মনে আছে কিনা, যে স্বর 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 স্বর, মানে প্রথম ধাপটা কি, সমষ্ণ প্রক্রিয়া, পরেরটা রুদ্ধতাপীয়, এরপরেরটা সমষ্ণ, এরপরেরটা রুদ্ধতাপীয়। এবং প্রথম দুইটা ধাপ নিয়ে আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, যে কাউকে সরতে বললাম, সে সরে গেল, তার মানে সে প্রসারিত হইল, সরে গেল মানে প্রসারণ। আবার যখন সরতে বললাম তখন আর সে সরবে না, এই আর যাব না, তখন বললাম যে সংকোচন। তাহলে প্রথম ধাপটা কি, প্রথম ধাপটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, পরেরটা রুদ্ধতাপীয় প্রসারণ, পরেরটা সমষ্ণ সংকোচন, পরেরটা রুদ্ধতাপীয় সংকোচন। তো এটা হচ্ছে কার্নোর চক্রের প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপ, এবং এটা চতুর্থ ধাপ। ওকে, তো ওখানে যখন আমরা আলোচনা করছি, তখন ইসাক স্যারের বইতে যেটা পাইছি, যে সমষ্ণ প্রক্রিয়া, তার মানে অন্তস্থ শক্তি এবং তাপমাত্রা স্থির থাকবে, আর তাপের আদান প্রদান হবে। যেমন এখানে এই ধাপে কি হয়, এই ধাপে তাপ গ্রহণ হয়, তাপ গ্রহণ হয়। ওকে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কাজে এখানে এন্ট্রপি স্থির থাকবে
এবং তাপ স্থির থাকবে। ওকে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে। যেহেতু রুদ্ধতাপীয় প্রসারণ, তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রা কমবে এবং অভ্যন্তরীণ শক্তি কমবে, এটা বললাম। আচ্ছা, সংকোচন। এখানে যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, কাজে এখানে তাপের আদান প্রদান হবে শুধুমাত্র। সো তাপের আদান প্রদান যদি হয়, এটা কিরকম হবে? এটা হবে, এটা যেমন ছিল তাপ গ্রহণ, এটা হবে তাপ বর্জন। তৃতীয় ধাপে তাপ বর্জিত হয়, একটু রিভিশন দিয়ে ফেললাম আর কি, তাপ বর্জন হবে। চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কাজে এন্ট্রপি এবং তাপের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। এখানে যেহেতু সংকোচন, কাজে সংকোচনে কি হবে? সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। এইটুকু আমরা ওখানে আলোচনা করছি বা ইসাক স্যারের বইতে পাই। এখানে আবার কার্নোট চক্রের দ্বিতীয় ধাপে চাপের কথা বলছে। দ্বিতীয় ধাপ কোনটা? দ্বিতীয় ধাপে তাপমাত্রার কমবে না, তাপমাত্রা কমবে। সো তাপমাত্রা কমার কথা বলছে এখানে। ওকে, সো তাপমাত্রা কমার কথা বলছে, এটা ওখানেও বলছে, এখানেও বলছে, কিন্তু এখানে চাপের কথাও বাড়তি বলছে। চাপের কথা কিন্তু নাই, অন্যগুলাতে কিন্তু চাপের কথা নাই। সো চাপের কথা এবং আয়তনের কথাটার জন্য আমাদের গ্রাফটা খেয়াল রাখতে হবে, তাহলে আর ভুল হবে না। এটা প্রথম ধাপ, হ্যাঁ, এরপরেরটা এটা দ্বিতীয় ধাপ, এরপরেরটা এটা তৃতীয় ধাপ, হ্যাঁ, এটা তৃতীয় ধাপ, এরপরেরটা এটা তৃতীয় ধাপ। এবং এইগুলো কি লেখচিত্র, কি লেখচিত্র? এই যে পিভি লেখচিত্র, পিভি লেখচিত্র। সো এই লেখচিত্রটা খেয়াল রাখলে চাপ এবং চাপ এবং আয়তনের বিষয়টা ঝামেলা হবে না, কারণ আমরা কিন্তু এখানে চাপ এবং আয়তনের বিষয় নিয়ে বলি নাই, বইতেও নাই, কিন্তু এই চাপ এবং আয়তনের বিষয়টাও কিন্তু এখানে এড করা যাবে। জাস্ট গ্রাফটা খেয়াল রাখলে হবে। গ্রাফে দেখো এখানে কোন ধাপের কথা বলছে? দ্বিতীয় ধাপ, এই যে দ্বিতীয় ধাপ। সো দ্বিতীয় ধাপে গ্রাফটা কোন দিক যাচ্ছে? এই নিচে নামতেছে প্লাস ডানে যাচ্ছে। এই যে নিচে নামতেছে মানে কি? চাপ কমতেছে। ডানে যাচ্ছে মানে কি? আয়তন বাড়তেছে। ওকে, কাজে কার্নোট চক্রের দ্বিতীয় ধাপে চাপের পরিবর্তনটা কিরকম হবে? কমবে, এটা খেয়াল রাখবো, চাপের পরিবর্তনটা কমবে। সো গ্রাফ দেখেও আমরা এটা বুঝতে পারবো। এই গ্রাফে এই জিনিসগুলো একসাথে লিখে রাখবো। রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর নিয়ে কিছু কথাবার্তা আছে এখানে প্রামাণিক স্যারের বইতে, যে যদি কোনো ঘরের মধ্যে একটা রেফ্রিজারেটরের দরজা খোলা রাখা হয়, হ্যাঁ, এটা দরজা যদি খোলা রাখা হয়, তবে ঘরটার তাপমাত্রার কি পরিবর্তন হবে। এখানে জাস্ট লাস্টের লাইনটা মনে রাখো, যে রুমের তাপমাত্রা সামান্য করে হলেও বৃদ্ধি পেতে থাকবে। ওকে, কারণ দরজা যে খোলা রাখা হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু ইয়াতেও আছে, ওই যে আমরা ইসাক স্যারের বইতেও আমরা আলোচনা করছি, ব্যাখ্যা করা আছে। সো এখানে এটা এক্সট্রা ইনফরমেশনও না, আসলে এটাকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এটা শুধু ইসাক স্যারের নতুন এডিশনের বইতে আছে বিষয়টা এরকম না, এটা প্রামাণিক স্যারের বইতেও কিন্তু আছে। ওকে, সো এটা অবশ্যই মনে রাখবা, যে দরজা খোলা রাখা হলে যে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। ব্যাখ্যা মনে না রাখলেও বৃদ্ধি পাবে, এটুকু মনে রাখো। ওকে, আর ব্যাখ্যা ওখানেও আলোচনা করা হয়েছে। রেফ্রিজারেটরের কার্যকর পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? এই উদ্বায়ী পদার্থ ব্যবহার করা হয়। ওকে, কার্যকর পদার্থ হিসেবে আমরা যা যা ব্যবহার করি না কেন, সেটা সালফার ডাইঅক্সাইড হতে পারে, সেটা অ্যামোনিয়া হতে পারে, সেটা কোনো একটা ক্লোরোফ্লোরো কার্বন হতে পারে, হ্যাঁ, অথবা এটা কোনো হাইড্রোকার্বন হতে পারে বা হাইড্রোফ্লোরো কার্বন হতে পারে। যাই হোক না কেন, শর্ত হচ্ছে উদ্বায়ী পদার্থ হওয়া লাগবে। উদ্বায়ী পদার্থ না হলে কি হবে? কারণ আমরা জানি রেফ্রিজারেন্ট হিসেবে যেটা ব্যবহার করা হয়, এটা একবার বাষ্প হবে, একবার তরল হবে। কাজে একবার তাকে সহজে বাষ্পীভূত করতে হবে, আবার তাকে সহজে তরল বানানো লাগবে। মানে তার বয়েলিং পয়েন্ট যেটা, মানে খুব সহজেই যেন সে বাষ্প হয়ে যায়, খুব সহজেই যেন সে তরল হয়ে যায়, মানে উদ্বায়ী হওয়া লাগবে আর কি। সো রেফ্রিজারেটরের কার্যকরী পদার্থ হিসেবে যেটা ব্যবহার করা হবে, তার একটা বৈশিষ্ট্য মাস্ট, সেটা হচ্ছে এটা একটু ভোলেটাইল হওয়া লাগবে বা উদ্বায়ী হওয়া লাগবে। ওকে, সো এটুকু মনে রাখা এখান থেকে। রেফ্রিজারেটরের মেকানিজমটা তপন স্যারের বইতে একটু বেশি ভালো করে লেখা আছে, সুন্দর করে। তো এখান থেকে আমরা মনে রাখবো যে রেফ্রিজারেটরের যে মূলনীতি, সেই মূলনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেফ্রিজারেটরের চারটা অংশ: একটা বাষ্পীভবন কুণ্ডলী, একটা সম্প্রসারক ভাল্ব, একটা ঘনীভবন কুণ্ডলী, আর একটা হচ্ছে সংকোচন পাম্প বা কম্প্রেসর। তো এই বাষ্পীভবন কুণ্ডলী যেটা, এটা কই থাকে? এটা রেফ্রিজারেটরের ভেতরে থাকে। হ্যাঁ, এটা তাপ শোষণ করে বা তাপ অপসারণ করে। ওই বাষ্পীভবন কুণ্ডলীর ভেতরে থাকে, বাষ্পীভবন কুণ্ডলীর ভেতর দিয়ে যায়, বা বাষ্পীভবন কুণ্ডলীটাকে যদি কেটে ফেলো, তাহলে এটার ভেতরে দেখবে একটা ঠান্ডা তরল,
একটা ঠান্ডা তরল, মানে ওই কার্যনির্বাহক বস্তু হিসেবে তুমি যাই ব্যবহার করো, সেটা যখন বাষ্পীভবন কুণ্ডলীর ভেতর দিয়ে যায় তখন এটা অনেক ঠান্ডা থাকে, তখন এটা তাপ অপসারণ করে, ফ্রিজের ভেতর থেকে মাছ মাংস থেকে তাপটা অপসারণ করে ঠান্ডা করে। ওকে, আবার ফ্রিজের বাইরের দিকে থাকে, সাধারণত পিছনের দিকে থাকে যেটা, সেটা হচ্ছে ঘনীভবন কুণ্ডলী, এটা তাপ বর্জন করে। ঘনীভবন কুণ্ডলীর ভেতরে কি থাকে? ঘনীভবন কুণ্ডলীতে থাকে গরম বাষ্প। ওকে, সো এটা তাপ বর্জন করে। সো এইটুকু জিনিস মনে রাখা, আর বাকিটুকু তো আমরা রেফারেন্স বুকেই পাবো। শীতের দেশে বাইরের শীতল উৎস থেকে তাপ সংগ্রহ করে ঘর, যেমন আমাদের এসিতে আমরা কি করি, বাইরের পরিবেশ থেকে তাপটাকে ঘর থেকে তাপটাকে অপসারণ করে বাইরে পাঠাই, ঘরটাকে শীতল রাখি। আর উল্টা কাজটা বলছে, শীতের দেশে বাইরের অপেক্ষাকৃত শীতল উৎস থেকে তাপ সংগ্রহ করে ঘর গরম করা হয়, এটাকে বলা হয় তাপ পাম্প বা হিট পাম্প। সো তাপ পাম্পই হোক বা এসি হোক বা তাপ পাম্পই হোক বা রেফ্রিজারেটর হোক কিংবা তাপীয় ইঞ্জিন, এই সবগুলার মেকানিজম কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কাজে তাপ পাম্প বা হিট পাম্পের ডেফিনিশন থেকে প্রশ্নটা কিন্তু এরকমও হতে পারে যে শীতের দেশে বাইরের শীতল উৎস থেকে তাপ সংগ্রহ করে ঘর গরম করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিত্তি হিসেবে তাপগতিবিদ্যার কোন সূত্র কাজ করে। কাজেই শুধু রেফ্রিজারেটর বা তাপীয় ইঞ্জিন না, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভিত্তি হিসেবে কিন্তু এই হিট পাম্প, তারপর এসি, তারপর রেফ্রিজারেটর, তারপর ইঞ্জিন, এই সবগুলোই কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে তৈরি। ওকে, যেমন শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে যেমন থার্মোমিটার তৈরি, তেমনি। ওকে, সো এই প্রশ্নগুলো কিন্তু একাধিকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, কাজে হিট পাম্পও কিন্তু আসতে পারে। আর এখানে তপন স্যারের বইতে আরেকটা কথা লেখা রেফ্রিজারেটর রিলেটেড, শীতলীকরণ প্রকোষ্ঠ প্রয়োজনের বেশি ঠান্ডা হয়ে গেলে, শীতলীকরণ প্রকোষ্ঠ মানে যে বাষ্পীভবন কুণ্ডলীটা যে প্রকোষ্ঠে থাকে ওই জায়গাটাই তো ঠান্ডা থাকবে। সো ওইটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কম্প্রেসরটাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়, কেননা এত ঠান্ডা হতেই থাকবে, বরফ হয়ে যাবে। সো এটার জন্য একটা অটোমেটেড ব্যবস্থা থাকা উচিত। তো এই অটোমেটেড সুইচ বা স্বয়ংক্রিয় সুইচ থাকে একটা, যেটাকে বলা হয় থার্মোস্টেট। সো পরীক্ষায় প্রশ্ন হতে পারে এরকম যে রেফ্রিজারেটর অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে তখন কম্প্রেসর অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটার জন্য যে স্বয়ংক্রিয় সুইচ থাকে সেটার নাম থার্মোস্টেট বলা হয় সেটাকে। ওকে, সো তাপমাত্রা কমে গেলে সুইচটি আপনি বন্ধ হয়ে যায়, তাপমাত্রা কমে গেলে সুইচটি আপনি চালু হয়ে যায়, তখন এটাকে বন্ধ করে রাখে আর কি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়। ওকে, মানে তাপমাত্রা কমে গেলে এই সুইচটা চালু হয়, আর এই সুইচটা চালু হইলে মানে থার্মোস্টেটটা চালু হইলে কি হয়, কম্প্রেসর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ওকে, বন্ধ করে ফেলে। আচ্ছা, এবার এন্ট্রপি এবং বিশৃঙ্খলা রিলেটেড পড়াশোনা তো আমরা পড়ছি, রেফারেন্স বইতে, ইসাকসের বইতে অনেক আছে। এখানে লবণের কথা বলছে যে লবণ যখন দ্রবণের সর্বত্র ছড়িয়ে পড়ে তখন আমরা বলে থাকি দ্রবণটি সাম্য অবস্থায় এসেছে। বলি না দ্রবণ সাম্য অবস্থায় আসছে, সবখানে সমানভাবে ছড়াইছে। সাম্য অবস্থায় এলে সিস্টেমের অণুগুলো চরম বিশৃঙ্খল অবস্থা প্রাপ্ত হয়, এন্ট্রপিকে তাই বলা হয় সিস্টেমের বিশৃঙ্খলার মাপকাঠি। এখানে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে লবণ যখন পানিতে মেশানো হয় বা স্যালাইন বানানো হয় তখন এন্ট্রপি নিয়ে কমেন্ট করতে বলতে পারে বা প্রশ্ন আসতে পারে, তখন এন্ট্রপি কীরকম হয়, এন্ট্রপি সর্বোচ্চ হয়, কারণ সাম্য অবস্থায় এন্ট্রপি সর্বোচ্চ। তো এইটুকু জিনিস নোট রাখা আর কি এখান থেকে। এবার সবার শেষে প্রামাণিক স্যারের বইতে এন্ট্রপিকে যে আমরা বারবার বিশৃঙ্খলা বলি, এটা নিয়ে আমাদের বইতে অত বেশি আলোচনা নাই, দরকার নাই, তাই অত বেশি আলোচনা আমাদের লেভেলে নাই। কিন্তু প্রামাণিক স্যারের বইতে ওই অত বেশি আলোচনার যে মূল সমীকরণ সেটা লিখে দিছে। সেটা কি, যে বিজ্ঞানী বোলজম্যানের যে সূত্র বা বোলজম্যানের যে গাণিতিক রূপ, বোলজম্যান উল্লেখিত ধারণাটিকে এভাবে প্রকাশ করেছেন। কি বলছেন, S = K ln W। এখানে এসটা কি, এসটা হচ্ছে এন্ট্রপি, আর কেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক, আর ডব্লিউটা কি এটা জানা দরকার। ডব্লিউটা এখানে কিন্তু কাজ না, এখানে ডব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে সিস্টেমের তাপগতীয় সম্ভাব্যতা, অর্থাৎ অণুগুলার যতগুলা বিভিন্ন রূপ বা বিন্যাসের ফলে একই সিস্টেম গঠিত হতে পারে। সো এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের দরকার নাই এখানে। এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে জিনিসটা ফিল করতে গেলে। মানে এই ডব্লিউ দিয়ে আসলে অণুগুলার বিশৃঙ্খলার পরিমাপটাকে রিপ্রেজেন্ট করতেছে, কত রকমের বিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট সম্ভব।
ওকে, সো এখান থেকে আমরা যেটা মাথায় রাখবো যে নিচের কোনটি এন্ট্রপি, কোনো একটা সিস্টেমের এন্ট্রপি নির্ণয়ের সঠিক সমীকরণ। যদি অপশন এটা থাকে S = K/L/W, অথবা বোলজম্যানের ধারণার বহিঃপ্রকাশ কোনটি এন্ট্রপি নির্ণয়ে, S = K/L/W, এইটুকু মনে রাখা। ওকে, সো এই ডব্লিউটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, যত বেশি বিশৃঙ্খলা তত বেশি এন্ট্রপি, এইটুকু মনে রাখা আর কি। সো এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের এক্সট্রা ইনফরমেশনগুলো। সো এখানে অত আহামরি কোনো ইনফরমেশন নাই যেটা অনেক বেশি কনসেপচুয়াল, কাজে তথ্যগুলো খুব ছোট্ট জায়গায় তোমার রেফারেন্স বইতে এক জায়গায় নোট করে রাখো, এতে করে তোমার এক্সট্রা ইনফরমেশন নিয়ে আর এই চ্যাপ্টারে টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।